নমস্কার বন্ধুরা, পুরনো অধ্যায় থেকে আমরা আজ তৃতীয় দিনে এনেছি ডাবল ধামাকা। আমাদের চ্যানেলে 24শে জুন এবং 1 জুলাই পরপর দুটো কর্নেলের গল্প এসেছিল। সেই গল্প দুটো আমরা এইবার একসাথে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। প্রথম গল্প ছড়ি এবং টাক রহস্য, রচনায় সৈয়দ মুস্তাফা সিরাজ, গল্প পাঠে সায়ক এবং কর্নেলের চরিত্রে নীলাঞ্জন। শুরু হচ্ছে প্রথম গল্প ছড়ি এবং টাক রহস্য। সেদিন সকালে আমার প্রাজ্ঞ বন্ধু স্বনামধন্য কর্নেল নীলাদ্রি সরকারের ডেরায় ঢুকে আমি অবাক। একটি ছোট্ট ডিমালো আয়না মুখের ওপরে তুলে উনি নিজের বিশাল টাকটি খুঁটিয়ে দেখছেন। বললেন, এসো ডার্লিং, তোমার কথাই ভাবছিলুম। টাকের সঙ্গে আমার কি সম্পর্ক আছে? কর্নেল আয়নাটি টেবিলে রেখে একটু হাসলেন। কারণ একটি বিজ্ঞাপন, যেটি তোমাদেরই দৈনিক সত্যসেবক পত্রিকায় সম্প্রতি বেরিয়েছে, পড়ে দেখতে পারো। উনি একটা বিজ্ঞাপনের কাটিং এগিয়ে দিলেন। পড়ে দেখি বেশ মজার একটা পদ্য। ট্রাই ইয়োর লাক, টাক টাক টাক, যদি থাকে দাড়ি সুফল তাড়াতাড়ি। ইন্দ্রদ্বার দৈব চিকিৎসালয়, 111/1 পি খাদু মিস্ত্রি লেন, কলকাতা 13। বিদ্রোহ আগে টাক পরীক্ষা করিয়া তবে ভর্তি, 24 ঘন্টা সময় লাগিবে, দরাদরি নিষিদ্ধ। বললুম, ইন্দ্রদ্বারটা বোঝা যাচ্ছে না তো। ইন্দ্র মানে কালো চুল, তাই আয়ুর্বেদ শাস্ত্রে টাক পড়াকে ইন্দ্রলুপ্ত বলা হয়। কিন্তু টাক নিয়ে আপনি চিন্তিত কেন? এতদিন তো টাককে জ্ঞানী ও দার্শনিকদের লক্ষণ বলে খুব গালভরা বুলিয়া উড়েছেন, আজ আবার কাক। কর্নেল বিমর্ষ মুখে বললেন, কাকের অত্যাচারে জয়ন্ত, টাকের সঙ্গে কাকেরও গুরু সম্পর্ক আছে। ষষ্ঠীচরণ ট্রেতে কফি আনছিল। কথাটা শুনে গম্ভীর মুখে বলল, বাবু, এতবার করে মনে পড়িয়ে দিই, ছাদে যাওয়ার সময় ক্যাপ পরে যান। বাবু মশাই তবু কথাই কানে করবেন না। কোন দেখি কাকের দোষটা কি? কর্নেল চোখ কটমটিয়ে তাকালে ষষ্ঠী ট্রে রেখে কেটে পড়ল। ব্যাপারটা বুঝতে পারলুম। ছাদের বাগানে গিয়ে আবার কাকের ঠুক্কর খেয়েছেন। তবে বাগানে না বলে জঙ্গল বলাই ভালো। যত রাজ্যের বিদঘুটে গড়নের ক্যাকটাস, উদ্ভুটে সব অর্কিড আর দুর্লভ প্রজাতির ঝোপঝাড়। পাশের বাড়ির গা ঘেঁষে ওঠা বুড়ো নিম গাছটা সম্ভবত কলকাতার কাকেদের রাজধানী। তাড়ানোর জন্য একবার পটকা ছুঁড়ে নাকি মামলা বাঁধার উপক্রম হয়েছিল। কফিতে চুমুক দিয়ে বললাম, ষষ্ঠী ঠিকই তো বলেছে, আপনার টাককে কাকেরা পাকার বেলটেল ভাবে। অবশ্য বেল পাকলে কাকের কি বলে একটা কথা চালু আছে। কর্নেল কফির সঙ্গে চুরুটো টানেন, জেলে নিয়ে ধোঁয়ার ভেতরে বললেন, বেল কেন, তালের সঙ্গেও কাকের সম্পর্ক জুড়ে দিয়ে একটা কথা চালু আছে। ঝটপট বললাম, জানি জানি, কাকতালীয় যোগ। কাক এসে তাল গাছে বসলো, সেই মুহূর্তে একটা পাকা ডাল খসে পড়লো। নিছক আকস্মিক যোগাযোগ। লোক যদি ভাবে কাকের সঙ্গে তাল পড়ার সম্পর্ক আছে, তাহলে সেটা বোকামি। ডার্লিং, প্রাচীন ন্যায়শাস্ত্রে কাকতালীয় ন্যায় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা আছে। কর্নেল সায় দেবার ভঙ্গিতে বললেন, যাই হোক, বিজ্ঞাপনটা দেখা অবধি মন ঠিক করতে পারছি না। কি করি তুমিই বলো। যদি থাকে দাড়ি সুফল তাড়াতাড়ি। আপনার দাড়ি আছে, অতএব ট্রাই ইয়োর লাক। তাহলে চলো, কফিটা শেষ করে এখনই বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়া আর গেল না, কারণ কলিং বেল বাজলো এবং আমি উঠে দরজা খুলতেই এক ভদ্রলোক আমাকে প্রায় ধাক্কা দিয়ে ঢুকে ধপাস করে সোফায় বসে পড়লেন। তারপর দু হাতে মাথার কালো কোকড়ানো একরাশ চুল আঁকড়ে ধরে আর্তনাদের সুরে বলে উঠলেন,
ও হায় রে, টাক টাক। কর্নেল হাঁ, আমিও হাঁ। তবে এটুকু বুঝলাম, এই হলো কাকতালীয় যোগ। একেবারে হাতে নাতে আর কি। গরম কফি খাইয়ে অনেক বুঝিয়ে সুজিয়ে ভদ্রলোককে শান্ত সুস্থ করা গেল। তার নাম মুরারি মোহন ধারা। 60-এর ওধারে বয়স, ঢ্যাঙা রোগা গরম, বেজায় লম্বা নাক, মুখে গোঁফদাড়ি নেই, তবে মাথার চুল দেখার মতো, উজ্জ্বল কালো, মাঝখানে সিঁথি, পরনে ধুতি ও তাঁতের ছাই রঙা পাঞ্জাবি, পায়ে যেমন তেমন একটা চটি, আর হাতে একটা ছড়ি। ছড়িটি কিন্তু বেশ সুন্দর। মুরারিবাবু যা বললেন তা সংক্ষেপে এই: দৈনিক সত্যসেবক পত্রিকায় এই বিজ্ঞাপন দেখে গতকাল ইন্দ্রদ্বার দৈব চিকিৎসালয়ে যান। একটা ঘিঞ্জি গলির ভেতর জরাজীর্ণ বাড়ি, কোনো ব্যবসায়ীর গুদামঘর বলেই মনে হয়েছে। দোতলায় অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া ঘরের মাথায় নতুন সাইনবোর্ড ছিল। পেটে হোঁতকা মোটা গোলগাল চেহারা ডাক্তারবাবুটি অবশ্য খুবই অমায়িক। উঁচু বেডে শুয়ে মুরারিবাবুর টাক পরীক্ষা করে বললেন, ঠিকই আছে, চলবে, তবে দাড়ি কামাতে হবে। মুরারিবাবুর তাতে আপত্তি ছিল না। ডাক্তারবাবু নিজেই যত্ন করে দাড়ি গোঁফ কামিয়ে দেন। তারপর বললেন, চোখটা বুঝুন তো। মুরারিবাবু চোখ বোঝেন। এরপর কি হয়েছে তার জানা নেই। একসময় চোখ খুলে দেখেন ঘরে আলো জ্বলছে, কেউ কোথাও নেই। উঠে বসেই সব মনে পড়ে। মাথায় হাত দিয়ে টের পান টাক নেই, সারা মাথা চুলে ভর্তি। খুশি হয়ে ডাক্তারবাবুকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে অবাক হন। ঘোরানো কাঠের সিঁড়ি বেয়ে নেমে আসেন অগত্যা। এই হলো রহস্যের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কিন্তু মারাত্মক। মুরারিবাবু কলকাতায় সবে এসেছেন। রেলে চাকরি করতেন। পাটনায় থাকার সময় রিটায়ার করেছেন। কাগজে বিজ্ঞাপন দেখে কলকাতায় লেক প্লেসে বহু টাকা সেলামি দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করেছিলেন। 3-5 আগে সেখানে জিনিসপত্র নিয়ে উঠেছেন। একা মানুষ, স্বাবলম্বী, সপাক খান। গতকাল সন্ধ্যায় মাথায় চুল গজানোর পর নিজের ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখেন অন্য কে একজন ঢুকে বসে আছে। কতকটা তার মতোই চেহারা আর গড়ন, মাথায় টাক, মুখে দাঁড়িয়েও আছে। মুরারিবাবুকে দেখে সে বলে, কাকে চাই? মুরারিবাবু ভড়কে যান। তারপর হইচই বাঁধান। অন্যান্য ফ্ল্যাটের লোকেরা এসে পড়ে। তারা এক বাক্যে রায় দেয় এই কালো চুলের মুরারিবাবুকে তারা চেনেন না। এমনকি ওপর তলা থেকে বাড়ির মালিক এসে পর্যন্ত শাসিয়ে বলেন পুলিশ ডাকা হবে। বেগতিক দেখে মুরারিবাবু চলে আসেন। রাত্রিটা হোটেলে কাটিয়ে এখন কর্নেলের শরণাপন্ন হয়েছেন। থানায় যাননি, কারণ তিনি এখন কিভাবে প্রমাণ করবেন যে তিনি আসল মুরারি মোহন ধারা? কলকাতায় তার আত্মীয় স্বজন দূরের কথা, চেনা লোকও নেই। থাকলেও কালো কোঁকড়া চুল গজিয়ে তার চেহারাকে একেবারে বদলে দিয়েছে। যে আরো একটু রহস্য আছে। কর্নেলের কাছে আসার পথে ইন্দ্রদ্বার দৈব চিকিৎসালয়ে গিয়েছিলেন। তা পুনরুদ্ধার করার চেষ্টায় তো বটেই, কিন্তু গিয়ে দেখেন ঘরে তালা, সাইনবোর্ড নেই। খোঁজ করলে কেউ কিছু বলতে পারল না। কর্নেলের কীর্তিকাহিনী মুরারিবাবু খবরের কাগজে পড়েছেন। দৈনিক সত্যসেবক পত্রিকা থেকে তার ঠিকানা জোগাড় করেছেন। এই দুর্বিপাক থেকে তিনি ছাড়া আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না বলে তার বিশ্বাস। ঘটনাটা শোনার পর গোয়েন্দা প্রবর মন্তব্য করলেন, টাকের আমি, টাকের তুমি, টাক দিয়ে যায় চেনা। গোঁপ গোঁপ, সুকুমার রায়ের গোঁপ চুরি পদ্যে আছে। কর্নেল হাসলেন। যাই হোক, এক্ষেত্রে টাক চুরি গিয়েই সমস্যা বেঁধেছে বলে মুরারিবাবুর দিকে তাকালেন। মুরারিবাবু, সেলফ আইডেন্টিটি ব্যাপারটা সত্যিই গুরুতর। আমি যে আমি, আপনি মুরারিবাবুই যে মুরারিবাবু,
কোনো কোনো সময় প্রমাণ করা কঠিন হয়, তবে এজন্য আদালত আছে। মুরারিবাবু করুণ স্বরে বললেন, আচ্ছা, আদালতে তো যেতেই হবে। রেলের কর্তারা এবং আমার কলিগরা আছেন, নানা জায়গায় আমার আত্মীয় স্বজন আছে। টেলিগ্রাম ট্রাঙ্কল করে সবাইকে ডাকবো, ব্যারিস্টারের কাছে যাব, সবই করব, কিন্তু সে তো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ইতিমধ্যে যে সর্বনাশ হবার তা তো হতে চলেছে। এখন স্পষ্ট বুঝতে পারছি বিজ্ঞাপন দিয়ে চক্রান্ত করে কেউ বা কারা আমার ফ্ল্যাটে ঢুকতে চেয়েছিল এবং ঢুকে পড়েছে। কেন এ চক্রান্ত, কেন আমার ফ্ল্যাটে ঢুকেছে, সেটা নিয়েই আপাতত দুর্ভাবনা। কেন? কর্নেল সোজা হয়ে বসলেন। রহস্যের গন্ধটা এবার ঝাঁঝালো তো বটেই। মুরারিবাবু চাপা স্বরে বললেন, হিরে, একটা দুটো নয়, তিনটে হিরে, দাম এ বাজারে কমপক্ষে 1.5 লক্ষ টাকা। কর্নেল নড়ে বসলেন। কোথায় রেখেছেন হিরেগুলো? মুরারিবাবু তার কালো রঙের ছড়িটা দেখিয়ে বললেন, অবিকল এইরকম একটা ছড়ির ভেতরে মাথাটায় প্যাঁচ আছে, সেজন্য ছড়িটা সব সময় হাতে রাখতো। কাল বিজ্ঞাপনটা দেখেই তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে ছড়িটা নিতে ভুলে গিয়েছিল, বুঝলেন না? তারপরে অব্দি কলিগরা তো বটেই, যে দেখতো ঠাট্টা তামাশা করতো। বিদ্যুতের টাক কিনা, আপনার টাক অবশ্য মানানসই তো। এই ছড়িটা নতুন কিনেছেন আসার পথে? হ্যাঁ, ঠিক ধরেছে, নিউ মার্কেটের ওখান থেকে কিনে আনলো। মুরারিবাবু ছড়িটা এগিয়ে দিলেন, তারপর ফিস ফিস করে বললেন, ওরা হিরেগুলো খুঁজে হন্যে হচ্ছে, পাবে না। তবে বলা যায় না কিছু, যদি দৈবার ছড়িটার বাট খুলে ফেলে তার আগেই দয়া করে আমাকে সাহায্য করুন। আপনারা হাতে ধরে বলছি কর্নেল স্যার, আপনি সব পারেন। কোনো ছুতো করে এই ছড়ি হাতে আমার ফ্ল্যাটে গিয়ে আপনি আগে ঢুকুন, আলাপ জুড়ে দিন, তারপর আপনার এই অ্যাসিস্ট্যান্ট ভদ্রলোক গিয়ে কলিং বেল টিপবে। কর্নেল একটু হেসে বললেন, জয়ন্ত আমার অ্যাসিস্ট্যান্ট নয়, খবরের কাগজের রিপোর্টার। মুরারিবাবু সঙ্গে সঙ্গে আমাকে নমস্কার করে বললেন, তাই বলুন, কাগজে কর্নেলের কীর্তিকলাপ তো আপনি লেখেন। দারুণ আপনার লেখার হাত বসাই। এই তাহলে তো আরো চান্স, রিপোর্টার যেতেই পারে ওখানে, কারণ একটা বিচিত্র ঘটনা ঘটেছে। কে প্রকৃত মুরারি মোহন ধারা, এই নিয়ে অন্তর্দন্ত করা খুবই স্বাভাবিক। এই কর্নেল স্যার, যাওয়ার মিনিট কতক পরে জয়ন্ত বাবু যাবেন, যার মুরারির তত্ত্ব করবে দরজায় দাঁড়িয়ে। সেই ফাঁকে কর্নেল স্যার দেয়ালের ব্রাকেটে ঝোলানো ছড়িটা হাতিয়ে এই ছড়িটা রাখবেন, ব্যাটা টেরই পাবে না। বাকিটা সহজ। ছড়িটা কর্নেল নিলেন, তারপর কুণ্ঠিতভাবে বললেন, মানে যদি কিছু মনে না করেন, আপনার চুল গজানোটা একটু দেখতে চাই। মুরারিবাবু মাথা বাড়িয়ে বললেন, এবার দেখবেন, দেখুন, মিরাকল বলা যাক। সত্যি মিরাকল। ভেবেছিলুম আঠা দিয়ে পরচুলা পড়িয়েছে নাকি, তা নয়, প্রকৃতই চুল। ঠিক আছে, আপনি সন্ধ্যা 6টা নাগাদ আসুন। মুরারিবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। একটু পরে কর্নেল বললেন, তুমি সম্ভবত কিছু জিজ্ঞেস করার জন্য উসকুস করছিলে ডার্লিং। উত্তেজনা নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে গেল। বললুম, আচ্ছা কর্নেল, ছড়ি বদলানোটা রিস্কি হবে না? যদি দৈবাত। কথা কেড়ে কর্নেল বললেন, রিস্ক না নিলে রহস্য ভেদ করা তো সম্ভব হয় না ডার্লিং। তা কখন বেরোবেন ভাবছেন? কর্নেল চোখ বুজে তুলতে তুলতে এবং অভ্যাসে সাদা দাঁড়িতে হাত বুলোতে বুলোতে বললেন, যাবার সময় তোমার আপিস হয়ে তোমাকে ডেকে নেবক্ষণ। দৈনিক সত্যসেবক পত্রিকার আপিসে অস্থির হয়ে অপেক্ষা করছি।
কর্নেলের পাত্তা নেই। দুটোই ফোন করলাম। ষষ্ঠী বলল, হ্যালো, কে কইছেন? আরে বাবা মশাই তো লাঞ্চ খেয়েই বেরিয়েছেন। 3টে বাজলো, 4টে বাজলো, 5টায় উদ্বিগ্ন হয়ে বেরিয়ে পড়ার আগে আবার ফোন করলাম। ষষ্ঠী ফোন ধরে বলল, হ্যালো, হ্যাঁ, আগে বাবা মশাই এইমাত্র ফিরেছেন, ছাদে গেছেন, কে পড়েই গেছেন। বুঝলেন না কাকুজে দাদা বাবু, কাক কাক। রাগে অভিমানে ফোনটা রেখে ভাবলুম, এর অর্থ কি? আমাকে নিয়ে বেরোনোর কথা, অথচ একা বেরিয়েছিলেন। হলোটা কি? যখন কর্নেলের 3 তলার অ্যাপার্টমেন্টে পৌঁছলাম তখন প্রায় 5টা বাজে। রাস্তায় যা জ্যাম। শটান ছাদে ওর প্লান্ট ওয়ার্ল্ডে চলে গেলুম। দেখলাম একটা বিদঘুটে ক্যাকটাসের দিকে ঝুঁকে আছেন প্রকৃতিবিদ। মাথায় সত্যি কেপ। কাছে গিয়ে বললুম, আশ্চর্য মানুষ আপনি। কর্নেল উঠে দাঁড়ালেন, মুচকি হেসে বললেন, আমার চেয়েও আশ্চর্য মানুষ বিস্তর আছে ডার্লিং। চলো নিচে যাই, মুরারি বাবুর আসার সময় হয়েছে। আপনি গিয়েছিলেন ওর ফ্ল্যাটে? কি দেখলেন? ছড়িটা বদলাতে পারলেন? ইয়েস, আসলে জয়ন্ত টাক ও দাড়ির সঙ্গে টাক ও দাড়ির বন্ধুত্ব খুব ঝটপট গড়ে ওঠে, এটা আমি বরাবর দেখে আসছি। নিজের ড্রয়িং রুমে ঢুকে কর্নেল বাথরুমে গেলেন গার্ডেনিং এর জোব্বা বদলে হাত ধুতে। শুনলুম গলা চড়িয়ে ষষ্ঠীকে কড়া কফির হুকুম জারি করছেন। এই সময় কলিং বেল বাজল। দরজা খুলে দিলুম। হন্তদন্ত ঢুকে পড়লেন মুরারি মোহন ধারা। দম আটকানো গলায় বললেন, এই যে গিয়েছিলেন, এই কাজ হয়েছে তো? কর্নেল পর্দা তুলে বললেন, বসুন, আসছি। আমার ঠাকুরদার কেনা হিরে জয়ন্ত বাবু, এক সাহেব দেউলিয়া হয়ে গিয়েছিলেন মাইনিং বিজনেসে। ঠাকুরদাকে মাত্র 1,500-এ বেচেছিল। তার সেসব কথা বলে বলবো খন? বলুন, খবর কি? আমার হাত ধুকপুক করছে খালি। বুকে হাত দিলেন মুরারি বাবু। কর্নেল সেই রকম একটা ছড়ি হাতে নিয়ে ফিরে এলেন। মুরারি বাবু খপ করে সেটা প্রায় কেড়ে নিয়ে বাঁটে প্যাঁচ খোঁড়াতে শুরু করলেন। খিক খিক করে হেসে বললেন, এই জ্যাম হয়ে গেছে প্যাচ, বউগাল খোলা হয়নি কি না? কর্নেল চোখ বুজে দুলতে দুলতে বললেন, আগে একটু কফি খান পাচু বাবু, তারপর কথা হবে। মুরারি বাবু চমকে উঠলেন। পাচু বাবু, ও কি বলছেন কর্নেল স্যার? আমার নাম? কর্নেল চোখ বুজেই বললেন, প্যাচ খুলবে না পাচু বাবু, কারণ ওটা আপনার কেনা সেই ছড়িটাই। মুরারি বাবু কিংবা পাঁচুবাবু উঠে দাঁড়িয়ে বললেন, কি অদ্ভুত রসিকতা! রসিকতা আপনারও কম নয় পাচু বাবু। কর্নেল চোখ খুলে ঠিক করে হাসলেন। আপনি আমার হাত দিয়ে আপনার মনি মুরারি বাবুর হিরে চুরি করতে চেয়েছিলেন। একেই গ্রাম্য প্রবাদে বলে অন্যের হাতে হুকো খাওয়া। মুরারি বাবু কিংবা পাঁচুবাবু দরজার দিকে এগিয়ে যেতেই পাশের ঘরের অন্য দরজার পর্দা তুলে এক ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক বেরোলেন। ঢেঙা, মাথায় টাক, মুখে দাড়ি। তিনি তবে রে বেটা পেঁচো বলে গর্জন করে ঝাঁপ দিলেন এবং পাঁচুবাবুর পাঞ্জাবির কলার খামচে ধরলেন।
তারপর একই দরজা দিয়ে বেরিয়ে এলেন এক পুলিশ অফিসার এবং দুজন সিপাহী। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটে গেল। আমি তো হাঁ। তক্ষুনি দলটা বেরিয়ে গেলে ঘুরে কর্নেলের দিকে তাকালাম। এ কি স্বপ্ন না সত্যি? কর্নেল চোখ বুজে দুলতে দুলতে বললেন, ডার্লিং, একেই বলে পরের হাতে হুকো খাওয়া। মাঝখান থেকে পাঁচু বাবুর বিজ্ঞাপন খরচটা গচ্ছা গেল। লম্বা চওড়া একটা গুল গল্প কাজে আসলো না। ডার্লিং, তোমার অবশ্য একটা বড় লাভ হলো। বড় বাজারে শিশি বোতলের কারবারি মুরারি মোহন ধারার কর্মচারী পাঁচু বা পঞ্চানন্দকে নিয়ে কাগজে দারুণ খবর হবে। এবার দ্বিতীয় গল্প, যেখানে কর্নেল। রচনায় সৈয়দ মোস্তফা সিরাজ, গল্প পাঠের সায়ক এবং কর্নেলের চরিত্রে নীলাঞ্জন। শুরু হচ্ছে যেখানে কর্নেল। হরিচরণ এবং হরদয়ালের সঙ্গে আলাপ হয়েছিল মাদ্রাজ মেলের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার গায়ে পড়ে লোকের সঙ্গে আলাপ জমাতে পারেন বটে। সারাটা রাত্রির গল্প করতে করতেই কাটিয়ে দিলেন। ট্রেন জার্নিতে ঘুমোনো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তার উপর ওই বকবকানি আর মাঝে মাঝে কর্নেলের বিকট অট্টহাসি। কেন হাসছেন, গল্পটাই বা কি, ওপরের বার্থে শুয়ে একটুও ঠাহর হচ্ছিল না আমার। তার চেয়েও বিকট হাসি হরদয়াল নামে ধুতি পাঞ্জাবি পরা লোকটির। বিকটই বলছি, কারণ নাদুস নুদুস গরনের মধ্যবয়সী এবং প্রচণ্ড গুঁফোকোণে লোকের কণ্ঠস্বর যে অমন মেয়েলি আর ভুতুড়ে হতে পারে কোশমিন কালে শুনিনি। ভুতুড়ে বলার কারণও আছে। ভূত প্রেত নাকি খোনা গলায় কথাবার্তা বলে। হরদয়ালবাবু যদি আড়াল থেকে কথাবার্তা বলেন, দিনে দুপুরে রীতিমতো সাহসী লোককেও আঁতকে উঠতে হবে। হরিচরণ বাবু দেখছিলুম একেবারে উল্টো। কথাবার্তা বলছিলেন কম, গড়ন বা চেহারায়, তাছাড়া পোশাকেও তার সঙ্গীর একেবারে উল্টো। লম্বাটে শক্ত সমর্থ গড়নের লোক, চিবুকে কুচকুচে কালো দাড়ি এবং দুপাশে জাঁকালো ঝুলপি। পরনে প্যান্ট শার্ট আর কণ্ঠস্বরটিও বেশ গম্ভীর। প্রথম আলাপেই জানতে পেরেছিলুম আমাদের মতো ওদেরও গন্তব্য গোপালপুর অনসি। কলকাতার চৌরঙ্গি এলাকায় হরিহর এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে দুজনে মিলে একটি কোম্পানি গড়েছেন। আমদানি রপ্তানির কারবার করেন। কারবারি জীবনের একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে কয়েকদিনের জন্য বেরিয়ে পড়েন। মাদ্রাজ মেল চিল্কা স্টেশনে পৌঁছতে সূর্য উঠিয়ে ছাড়ল। তখন কর্নেলের তারায় আপার বার্থ থেকে নেমে এলো। হরিচরণবাবু ওপাশের আপার বার্থ থেকে নামলেন। একটু পরে চা খেতে খেতে হরিচরণবাবু কর্নেলকে জিজ্ঞেস করলেন, আপনারা উঠছেন কোথায়? কর্নেল একটু হেসে বললেন, কিছু ঠিক করে আসেনি। শুনেছি গোপালপুর অন সিতে টুরিস্টদের চেয়ে নাকি হোটেল বা লজের সংখ্যা বেশি। এও শুনেছি ওখানে সমুদ্র তীরও নাকি বেশ নির্জন আর খোলামেলা। হরদয়ালবাবু তার ভুতুড়ে গলায় হি হি করে হেসে বললেন, অপূর্ব অপূর্ব। আমার তো মশাই প্রতি বছরই পুজোর ঠিক পরেই ওইখানে যাই, বুঝলেন না? কারবারি মগজ ঠান্ডা করার জন্য এমন সি বিচ আর পাবো কোথায়? হরিচরণবাবু বললেন, সিভিউ হোটেলে উঠতে পারেন, আমাদের সঙ্গে মালিকের খুব চেনা জানা আছে। তাছাড়া এখন নভেম্বরে সব হোটেল তো খালি পড়ে থাকে। টুরিস্ট সিজন শুরু হবে ডিসেম্বর থেকে। হরদয়ালবাবু মাথা দোলালেন। হ্যাঁ, সি বিচ, নতুন হোটেল, একেবারে মডার্ন ব্যবস্থা বাবা। সাহেব টুরিস্টরা এলেই দেখেছি ওইখানে ওঠেন। বহরমপুর স্টেশনে পৌঁছতে 8টা বেজে গেল।
ট্রেন বেশ খানিকটা লেট করেছে। 4 জনে মিলে একটা প্রাইভেট কার ভাড়া করে গোপালপুর অনসিতে পৌঁছতে মাত্র আধ ঘন্টা লাগলো। মাইল 35 দূরত্ব। সিভিউ হোটেলটি সত্যি সুন্দর। ম্যানেজার ভদ্রলোক অত্যন্ত অমায়িক, আর হরদয়াল বাবুর সঙ্গে ওর ভালো রকম চেনা জানা। 4 তলা হোটেলের 4 তলাতেই একটি সুইট আমরা পেয়ে গেলুম। দক্ষিণ পূর্ব কোণে সুইটটির নম্বর 4, তার উল্টো দিকে উত্তর পূর্ব কোণে 3 নম্বর সুইটটি হরিচরণ বাবুর তদবিরেই আমাদের ভাগ্যে জুটল। এক মন্ত্রীমশাই নাকি হঠাৎ এসে পড়ার আভাস পাওয়া গেছে, তাই ম্যানেজার একটু ইতস্তত করছিলেন। শেষে হরিচরণবাবু রফা করে দিলেন, যদি সত্যি মন্ত্রীমশাই এসে পড়েন আমরা অন্য একটা সুইটে চলে যাব। হোটেল তো এখন প্রায় ফাঁকা। 4 তলার মোট 12টা সুইটের মধ্যে গোটা 5 সুইট ভর্তি আছে। 4 তলার 4 নম্বর সুইটটি হরিচরণ হরদয়ালের কলকাতা থেকে বুক করা ছিল। 2 বন্ধু মিলে সেটিতে ঢুকলেন। 3 নম্বরে ঢুকলাম আমরা। ব্যালকনিতে গিয়ে অভ্যেস মতো কর্নেল চোখে বাইনাকুলার রেখে সম্ভবত সামুদ্রিক পাখপাখালি খুঁজতে থাকলেন, আর আমি দেখতে থাকলুম সমুদ্র। সমুদ্রের বুকে প্রকাণ্ড সব কালো কালো পাথর মাথা তুলে আছে। সেই সব পাথরের সঙ্গে সমুদ্র যেন খেলা করছে। মাঝে মাঝে সেগুলোর উপরে এসে আছড়ে পড়ছে, ডুবিয়ে দিচ্ছে, আবার সরে যাচ্ছে। কর্নেলের মতো হা হা করে সমুদ্র হেসে উঠছে, আর ফেনাগুলো যেন কর্নেলেরই সাদা দাড়ি। ভাবলুম এই লাক্সই উপমাটি ওকে শুনিয়ে দিই, কিন্তু উনি বাইনাকুলার নামিয়ে গম্ভীর মুখে বললে, জয়ন্ত, তুমি তো একজন সাংবাদিক, ওদের সম্পর্কে তোমার কাগজে কিছু লেখা উচিত। অবাক হয়ে বললুম, কাদের সম্পর্কে? এখানকার মৎস্যজীবীদের। কর্নেল দুঃখিত মুখে বললেন, দূরের সমুদ্রে জলটা তত অশান্ত নয়, সেখানে মাছও প্রচুর, কিন্তু লক্ষ্য করো বিচের কাছাকাছি অনেকটা দূর পর্যন্ত সমুদ্রের কি সাংঘাতিক অবস্থা। ভেবে দেখো জয়ন্ত, ছোট্ট সব নৌকো নিয়ে এই অংশটা পেরোতে বেচারাদের কি লড়াই না করতে হয়। প্রতিদিন ওরা এই লড়াই করে তবে সামান্য কিছু মাছ ধরতে পারে, ফেরার সময় আবার সেই লড়াই। তাছাড়া দেখতেই পাচ্ছ সমুদ্রে কত সব পাথর ও মাথা উঁচিয়ে আছে। দৈবাত ধাক্কা লাগলে নৌকো ভেঙে গড়িয়ে তো যাবেই, ওরাও বাঁচবে না। ওদের এই প্রচন্ড জীবন সংগ্রামের কথা তোমার লেখা উচিত ডার্লিং। আমরা ডাইনিং টেবিলে বসে যখন বিশেষ বিশেষ সামুদ্রিক মাছের সুস্বাদ নিয়ে প্রশংসা করি, তখন কি চিন্তা করে দেখি যে আমার বৃদ্ধ বন্ধুর সারগর্ভ ভাষণে বাধা পড়ল দরজার কলিং বেলে। গিয়ে দরজা খুলে দেখি হরিচরণবাবু একেবারে সমুদ্র স্নানের জন্য তৈরি হয়ে এসেছেন আমাদের ডাকতে। বললেন, আসুন কর্নেল, সমুদ্র স্নান করে খিদে চাঙ্গা করা দরকার, নইলে ব্রেকফাস্ট জমবে না। জয়ন্তবাবু দেরি করবেন না, পোশাক বদলে নিয়ে বেরিয়ে পড়ুন। দাদা ভাই, আপনারা বাথস্যুট সঙ্গে এনেছেন তো? এখানে সমুদ্র কিন্তু বিপজ্জনক। বাথস্যুটের দরকার হবে না হরিচরণ বাবু, কারণ এবেলা আমি সমুদ্রে নামছি না। তবে জয়ন্তের কথা আলাদা, ইয়াং ম্যানরা সমুদ্রের সঙ্গে লড়তে ভয় পায় না। কি বলো ডার্লিং? ঝটপট বললুম, আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। এই সমুদ্র জলে ঠান্ডা লাগার ভয় নেই। আসুন না, লুলিয়া পাওয়া যাবে। পুরীর সমুদ্রে কি কখনো স্নান করেননি? আমাকে টেনে ঘর থেকে বের করলেন হরিচরণবাবু। টের পেলুম ভদ্রলোকের গায়ের জোর আছে বটে। কর্নেলও বেরোলেন। করিডরে দাঁড়িয়ে বললেন, হরদয়াল বাবু স্নান করতে যাবেন নাকি আমার মতোই জল কাতুরে মানুষ? যা বলছেন, ওকে টেনে ওঠাতে পারলুম না বিছানা থেকে। দাঁড়ান, আবার চেষ্টা করে দেখি। উল্টো দিকের 4 নম্বর সুইটের দরজা উনি ফাঁক করে ডাকলেন, হলো ও হলো, আরে স্নান নাই বা করলে অন্তত বিচে বসে আমাদের স্নান করা দেখবে।
সমুদ্র দেখলে খিদে বাড়বে হে, রাক্ষসের মতো খেতে পারবে। দরজা ফাঁক করে দেখলুম খাটে হরদয়ালবাবু চিত হয়ে শুয়ে আছেন, মাথার ওপর একটা হাত। এই অবস্থায় শুয়ে থেকেই সেই ভুতুড়ে কণ্ঠস্বরে বললেন, আরে ট্রেন জার্নির ধকল সামনে নিতে দাও তো দেখি আগে, বরং দুপুর দিকেই যাব। তুমি তো বরাবর এখানে এসে আগে স্নান না করে ব্রেকফাস্ট করতে না, এবার হলোটা কি? বলে কর্নেলের দিকে ঘুরলেন। আমার ফ্রেন্ড, বুঝলেন তো, বড্ড খামখেয়ালি। গত বছর ওই আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়েছিল। সত্যি বলতে কি, এখানকার সমুদ্রকে আমারও বড্ড ভয় করত। ওর পাল্লায় পড়েই সেই ভয়টা কেটে যায়। কর্নেল ডাকলেন, হরদয়াল বাবু কি অসুস্থ বোধ করছেন? ও হরদয়াল বাবু। হরদয়ালবাবু সেই রকম মেলি এবং খোনা গলায় জবাব দিলেন, আরে না না, আপনারাই যান বড়, আমি দুপুরে স্নান করবো খন। হরিচরণ রাগ করে দরজাটা সশব্দে বন্ধ করে বললেন, ছেড়ে দিন, ও বরাবর ওই রকম এক গুঁয়ে। হোটেল থেকে বেরিয়ে সি বিচে নামার সময় কর্নেল বললেন, হরদয়াল বাবুর টনসিলের গন্ডগোল আছে, কাল রাত্রে সে নিয়ে আলোচনা করছিল। উনি বললেন 2বার অপারেশন করিয়েও কিছু হয়নি। আসল গন্ডগোল থাইরয়েড গ্ল্যান্ডে। ডাক্তারদের মতে ওই গ্ল্যান্ডে অপারেশন না করলে গলার স্বর বদলাবে না, তাছাড়া ক্রমশ বডিটাও আরো মোটা হয়ে যাবে। কিন্তু সার্জারিতে হরর বড় আতঙ্ক। এবার যে টনসিল অপারেশন করিয়েছিল সে একরকম আমারই চেষ্টায়, বড় জেদিও। সমুদ্রের বীজ ভাটার সময়ও তত কিছু চওড়া নয়, খানিকটা ঢালু। আমাকে টানাটানি করে হরিচরণ সমুদ্রে নামাতে পারলেন না। কর্নেল বিচে বসে বাইনাকুলারে লাইট হাউস কিংবা অন্য কিছু দেখতে থাকলেন। হরিচরণবাবু ভালো সাঁতারু নিঃসন্দেহে। একদল কাচ্চা বাচ্চাও ওর সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটতে থাকলো। ছোট্ট ছেলেমেয়েগুলো মৎস্যজীবী বস্তির। এখন থেকেই ওরা এমনি করে এই সমুদ্রের সঙ্গে লড়াই শুরু করে, ভবিষ্যতের বড় লড়াইয়ের জন্য তৈরি হয়। কর্নেল ঠিকই বলেছেন, এদের কথা দৈনিক সত্যসেবক পত্রিকায় আমার লেখা উচিত। কিছুক্ষণ পরে কর্নেল সবে উঠে দাঁড়িয়েছেন। বিচের ওপর দিকের বালিয়াড়ি থেকে প্রায় আছাড় খেয়ে নেমে এলেন সি ভিউ হোটেলের সেই ম্যানেজার ভদ্রলোক। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, সর্বনাশ হয়ে গেছে স্যার, হরদয়াল বাবু খুন হয়েছেন। বলে সাঁতারু হরিচরণের উদ্দেশ্যে হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো হাত ছোঁড়াছুড়ি এবং লম্পঝম্প করে ডাকাডাকি করতে লাগলেন। কর্নেল তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে বালিয়াড়ির দিকে এগিয়ে গেলেন। বালিয়াড়ি দিয়ে ওঠার সময় তার টুপি খসে পড়ল। প্রশস্ত টাকটি ঝকঝক করে উঠল, কিন্তু টুপির দিকে মনি দিলেন না। অদৃশ্য হয়ে গেলেন বালিয়াড়ির ওধারে। এতক্ষণে আমার ঘিলু চাঙ্গা হলো এবং আমিও দৌড়ে চললুম। কর্নেল, কর্নেল দাঁড়ান, আমি আসছি, আপনার টুপিটা। বালিয়াড়ির খাঁজ থেকে কর্নেলের টুপিটা কুড়িয়ে নিলাম। হরদয়ালবাবুর মাথার পিছনে গুলি করা হয়েছিল। হোটেলের পরিচারক গোবিন্দরাম আমরা বেরিয়ে আসার আন্দাজ মিনিট 15 পরে জিজ্ঞেস করতে যায়, ব্রেকফাস্টে কি কি খাবেন বাবুরা। দরজায় তালা দেওয়া ছিল না। প্রথমে সে কলিং বেলের বোতাম টেপে, তারপর সাড়া না পেয়ে কয়েক মিনিট অপেক্ষা করে। সে হরিচরণকে বেরোতে দেখেছিল, কাজেই সে জানত হরদয়ালবাবু ভেতরে আছেন। বাথরুমে আছেন ভেবে সে অপেক্ষা করেছিল। শেষে অধৈর্য হয়ে দরজা খোলে এবং হরদয়ালবাবুকে চিত হয়ে শুয়ে থাকতে দেখে। বাবু সাড়া শব্দ না পেয়ে তার সন্দেহ হয়। তখন সে ওর দিকে ঝুঁকে কপালে হাত রাখে। কপাল ভীষণ ঠান্ডা ছিল। তারপর তার চোখে পড়ে বালিশের ওপরে রক্তের ছোপ। মাথার পিছন দিকটা থেকে সামান্য একটু রক্ত গড়িয়ে এসে বালিশের ছোপ ফেলেছিল।
পুলিশ এসে যথারীতি মৃতদেহ বহরমপুর শহরের মর্গে নিয়ে গেল। সবাইকে তন্ন তন্ন জেরা করে বিবৃতিও লিখে নিয়ে গেল। হরিচরণ বন্ধুর শোকে কাঁদতে কাঁদতে পুলিশের গাড়িতে বহরমপুর চলে গেলেন। সেখান থেকে ট্রাঙ্ক কল করে হরদয়ালের আত্মীয় স্বজনকে খবর দেবেন। হরিচরণের মুখেই আমরা জানতে পেরেছিলাম হরদয়ালের অ্যাটাচি কেসে প্রচুর টাকা ছিল, সেটাও উদাও হয়ে গেছে। পুলিশের গাড়িতে উনি চলে যাওয়ার পর আমাদের সুইটে ফিরে কর্নেলকে বললুম, আপনার সঙ্গে আর কোথাও যাচ্ছি না, যেখানে আপনি সেখানেই খুন খারাপি। ধুর, এ ব্যাপারটা কি বলুন তো? কর্নেল একটা চাপা শ্বাস ছাড়লেন। ব্যাপার তত কিছু গুরুতর নয়। গুরুতর নয়? কি বলছেন? যে হোটেলে এভাবে খুনে চোর ডাকাত ঢোকে সেই হোটেলে আমার আর একটুও থাকতে ইচ্ছা করছে না। কর্নেল ঘড়ি দেখে বললেন, 11:30 বাজে, ব্রেকফাস্ট খাওয়া হয়নি। চলো দেখি ক্যান্টিনে একটু সকাল সকাল লাঞ্চ পাওয়া যায় কিনা। সূর্যাস্তের পর কর্নেল ও আমি সি বিচে গিয়ে বসে আছি। সেই সময় পিছনের বালিয়াড়িতে কয়েকটি ছায়ামূর্তি ভেসে উঠল। ডান দিকে বিচের মাথায় কতগুলো পাথরের ভাঙাচোরা বাড়ি, খুব পুরোনো আমলের বাড়ি। ছায়ামূর্তিগুলো বালিয়াড়ি থেকে সোজা না নেমে সেই ভাঙা বাড়িগুলোর ভেতর ঢুকে পড়ল। অমনি ভয় পেয়ে চাপা স্বরে বলে উঠলুম, কর্নেল, নির্ঘাত চোর ডাকাতের দল। কর্নেল হাসতে হাসতে বললেন, আমরা তো ব্যবসায়ী নই, টাকা করিওয়ালাও নই। চোর ডাকাত লোক চেনে ডার্লিং। তাহলে ওরা কারা? যারাই হোক, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। একটু পরে সমুদ্রের ভেতর থেকে লাফ দিয়ে উঠল ঝলমলে এক বিশাল লাল হলুদ রঙের গোলা। ওটা যে চাঁদ বুঝতে সময় লাগলো না। তারপর পেছন থেকে কে গম্ভীর স্বরে বলে উঠল, কর্নেল সাহেব নাকি? হরিচরণ বাবু, আসুন আসুন। কখন ফিরলেন বহরমপুর থেকে? এই মাত্র। বলে হরিচরণ এসে আমাদের পাশে বসলেন। কয়েক মিনিট চুপচাপ থাকার পর ফ্যাঁস ফ্যাঁস করে নাক ঝেড়ে ভাঙা গলায় বললেন, আপনি কি বলবেন বলছিলেন? এই চলে যাওয়ার আগে দেখা করতেন। কর্নেল আমাকে ভীষণ চমকে দিয়ে বললেন, আচ্ছা হরিচরণ বাবু, আপনি কি প্রেতাত্মা বিশ্বাস করেন? কেন বলুন তো? আমি অনেকদিন যাবৎ তন্ত্র সাধনা করছি। প্রেতাত্মাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আপনার বন্ধু হরদয়াল বাবুর আত্মার সঙ্গে যদি আপনি বাক্যালাপ করতে চান, করতে পারেন। ডাকবো তাকে? এই কথা বলতে ডেকেছিলেন কি? কর্নেল জবাব না দিয়ে ডাকলেন, হরদয়াল বাবু, আপনার বন্ধু এখানে উপস্থিত আছেন। কিছু বলার থাকলে বলুন ওকে। সামনে সমুদ্রের প্রচণ্ড আলোড়ন এবং সেই আলোড়নের মধ্যে ফিকে জ্যোৎস্নার রং দুলছে, ঝকমক করছে, যেন এক বিশাল অলৌকিক দৃশ্যের সামনে বসে আছি। আর সেই অলৌকিকতাকেও তুচ্ছ করে দিয়ে ভেসে এলো হরদয়াল বাবুর ভুতুড়ে কণ্ঠস্বর। কি রানী, এখনো এখানে করছো কি? শিগগিরই কলকাতা চলে যাও। আমার তো ছেলে পুলে নেই, এখন তোমারই সব। হরিহর এন্টারপ্রাইজের একছত্র মালিক হতে অসুবিধাও নেই।
হরিচরণবাবু উঠে দাঁড়িয়ে বললেন, এই চালাকির অর্থ কি? কথাটা বললেন কর্নেলকে, কিন্তু জবাব এলো হরদয়ালের প্রেতাত্মার কাছ থেকে। চালাকি তুমি কম জানো না হরি। ওকে, আরে পালাচ্ছ কেন? আরে আরে শোনো শোনো। হরিচরণ সত্যি পালাচ্ছিলেন। আমি তো হতভম্ব হয়ে বসে আছি। হঠাৎ ডান দিকে সেই ভাঙা পাথুরে বাড়িগুলো থেকে এক ঝাঁক টর্চ এসে পড়ল এবং একদল ছায়ামূর্তি ঘিরে ধরল হরিচরণকে। তখন বুঝতে পারলাম সেই ছায়ামূর্তিগুলো পুলিশ। হরিচরণকে গ্রেপ্তার করেছে। কি ডার্লিং, বোবা হয়ে গেলে যে? কিছু বুঝতে পারছি না, কিছু মাথায় ঢুকছে না। স্রেফ ভেন্ট্রিলোকুইজম। আমি এই স্বর জাদু বিদ্যাটি সম্প্রতি শিখেছি। যাই হোক, হরদয়ালের মাথার পেছনে সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করে মেরে হরিচরণ ওকে বিছানায় শুইয়ে রেখেছিল। আমরা ওদের সুইটের দরজার ফাঁক দিয়ে ওকে দেখেছিলাম ঠিকই, তখন আসলে উনি মৃত। কিন্তু এই হরিচরণ ভেন্ট্রিলোকুইজমে খুব পাকা। বিশেষ করে হরদয়ালবাবু টনসিলের ত্রুটি থাকায় হরিচরণের সুবিধে হয়েছিল। আমাদের সাক্ষী রাখতে চেয়েছিল যে হোটেল থেকে বিচে আসার সময় আমরা হরদয়ালকে জীবিত দেখেছি, কারণ ওর কথাবার্তা শুনেছি। সব কিছু আমি দেরিতে বুঝি। ধুর, ঝটপট বললুম, বুঝেছি বুঝেছি। কর্নেল বললেন, এখনো সবটা বোঝনি? গত রাত্রে ট্রেনে হরদয়াল বাবুর সঙ্গে কথাবার্তার সময় জানতে পেরেছিলাম হরিচরণ এক সময় ম্যাজিশিয়ান ছিল, আর আজ সকালে সমুদ্র স্নানে সে এসেছিল পিস্তলটা সমুদ্রে ফেলতে। তাহলে এবার সব পরিষ্কার তো? চলো, এবার ঘরের ছেলে ঘরে ফেরার পালা। কেমন লাগলো আজকের ডাবল ধামাকা? অবশ্যই আমাদেরকে জানান কমেন্ট সেকশনে, এবং নতুন গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন, আর ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে দেবেন।